আমাদের বাড়ির ভাড়াটিয়ার মেয়ের সাথে যেভাবে একা পেয়ে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম রিঙ্কু এবং আমার বয়স ২০ বছর। আমাদের বাড়িটি ছিল ২ তলার, নিচে আমরা থাকতাম এবং উপরে আমরা সবসময় ভাড়াটে রাখতাম। গত কয়েক মাস ধরে আমার বোনের বিয়ের প্রস্তুতি চলছিল, তাই উপরের ঘরটি খালি করা হয়েছিল। কয়েক দিনের মধ্যে দিদির বিয়ে হয়ে গেল এবং সে তার শ্বশুরবাড়ি চলে গেল। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে ২ মাস পেরিয়ে গেছে, তাই আমার মা সেই ঘরটি আবার ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন অনেক লোক সেই ঘর দেখতে আসছিল, কিন্তু আমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি শুধুমাত্র একটি পরিবারকেই ঘর দেবেন, কারণ কলেজের ছাত্রদের ভাড়া দিলে তারা অনেক শোরগোল করে এবং সময়মতো ভাড়াও দেয় না। কিছুদিন পরে একটি পরিবার ভাড়াটে হিসেবে আমাদের বাড়িতে এল। সেই পরিবারটি ছিল খুবই সরল ও শিষ্টাচারপূর্ণ। তাদের মধ্যে ছিল মা-বাবা এবং নিশা নামের তাদের মেয়ে। নিশার বয়স কিছুটা বেশি ছিল, কিন্তু সে ছিল খুবই মেধাবী ও গুণবতী। তার পড়াশোনা করে কোনো উচ্চপদে চাকরি পাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই সে এখনও বিয়ে করেনি। তার মা-বাবা তাকে কয়েকবার বিয়ের জন্য বলেছিলেন, কিন্তু সে সবসময় বলত, প্রথমে আমাকে একটা ভালো চাকরি পেতে দাও, তারপর আমি বিয়ের কথা ভাবব। নিশার মা-বাবাও তার স্বপ্নকে সমর্থন করতেন। নিশা সত্যিই খুব পড়ুয়া মেয়ে ছিল, সে প্রতি বছর কলেজে টপ করত। নিশা তার পড়াশোনায় এতটাই মগ্ন থাকত যে কখনো কখনো আমারও তার উপর গর্ব হতো। অন্যদিকে আমি গত ১-২ বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যা, বিশেষ করে ইংরেজির কারণে আমার পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছিল। এক সন্ধ্যায় আমি এবং আমার মা বাড়িতে বসে টিভি দেখছিলাম, এমন সময় নিশা আমাদের বাড়িতে এল। সে গত মাসের ভাড়া দিতে এসেছিল। সে আমার মায়ের হাতে ভাড়া দিল এবং চলে যেতে লাগল। এমন সময় আমার মা তাকে জিজ্ঞাসা করল, নিশা, তোমার পড়াশোনা কেমন চলছে? নিশা হেসে বলল, হ্যাঁ আন্টি, খুব ভালো চলছে। কি? তার কথা শুনে আমার মায়ের হঠাৎ একটা আইডিয়া আসল। সে বলল, নিশা, আমাদের রিঙ্কুও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার ইংরেজিতে একটু সাহায্য দরকার। তুমি যদি তাকে পড়াও, তাহলে তার খুব উপকার হবে। নিশা বলল যে রিঙ্কুকে সাহায্য করতে তার কোনো সমস্যা হবে না এবং তাকে পড়ানোর সময় তারও অনুশীলন হয়ে যাবে। আমার মা তখনই ঠিক করলেন যে আগামীকাল থেকে রিঙ্কু তার কাছে আসবে এবং সে তাকে পড়াবে। নিশা বলল, ঠিক আছে আন্টি। আর যাই হোক, আমি সারাদিন একা পড়াশোনা করি, রিঙ্কুও যদি আমার সাথে পড়ে, তাহলে আমাদের দুজনেরই উপকার হবে। পরের দিন নির্ধারিত সময় অনুযায়ী আমি কিছু বই নিয়ে নিশার কাছে গেলাম। সে ঘরে বসে পড়াশোনা করছিল, তার দরজা একটু খোলা ছিল, তাই আমি ধীরে দরজায় টোকা দিলাম। তার দৃষ্টি আমার দিকে গেল, সে তৎক্ষণাৎ উঠে হেসে বলল, আয়ো রিঙ্কু, আমি তোমারই অপেক্ষা করছিলাম। সে আমাকে বসার জন্য চেয়ার দিল। সে বলল, আমি কি জানতে পারি তুমি কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ? আমি বললাম, আমি গত ১ বছর ধরে কিছু বই পড়ছি। এতে সে হেসে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে তোমার উপর অনেক পরিশ্রম করতে হবে। নিশা সত্যিই খুব মেধাবী ছিল, সে বিভিন্ন বিষয়ে আমাকে বিস্তারিত তথ্য দিত। তার কথা বলার এবং বোঝানোর ধরন থেকে আমি তার জ্ঞানের গভীরতা বুঝতে পারতাম। একদিন আমি তাকে বললাম, নিশা, আমার এই সব বিষয়ে খুব কম ধারণা আছে। সে বলল, তুমি চিন্তা করো না, আমি ধীরে ধীরে তোমাকে সব শিখিয়ে দেব, তারপর তুমিও আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করতে পারবে। নিশা বাড়িতে একা থাকত, কারণ তার মা-বাবা দুজনেই সকালে কাজে চলে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন। আমি সকাল, দুপুর, সন্ধ্যা বা যখনই সময় পেতাম তার বাড়িতে পড়াশোনা করতে যেতাম। এখন আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। নিশা খুব সুন্দরী ছিল, তার কালো লম্বা চুল, পাতলা কোমর এবং চাঁদের মতো উজ্জ্বল রং তাকে আরও সুন্দর করে তুলত। গলার নিচ থেকে সে এত আকর্ষণীয় ছিল যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যেত। সে সবসময় পাঞ্জাবি স্যুট পরত এবং দোপাট্টা ব্যবহার করে তার সৌন্দর্য আরও ফুটে উঠত। কিছু মাস পরে ব্যাংকে একটি ভালো পদে চাকরির জন্য শূন্যতা প্রকাশিত হয়েছিল, তাই আমরা দুজনেই সেই পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যাংকিং ক্ষেত্রের চাকরিগুলো আমার বেশি পছন্দ, তাই আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। একদিন কিছু কাজের কারণে তার বাড়িতে পড়তে যেতে আমার দেরি হয়ে গেল। প্রায় ২টার দিকে যখন আমি উপরে গেলাম, তখন দেখলাম তার দরজা খোলা আছে। আমি দরজা খুলে দেখলাম সে ঝাড়ু দিচ্ছিল। সে ঝাড় দিতে এত ব্যস্ত ছিল যে সে আমার আসার খবরই পায়নি। সে ঝাড় দিচ্ছিল নিচু হয়ে, আর তার কাঁধে ওড়না ছিল না। যদিও আমি দেখতে চাইনি, কিন্তু হঠাৎই আমার নজর পড়ল তার সৌন্দর্যের দিকে। তাকে দেখে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলাম।
সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমার মন অন্য কোথাও নয়। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম আর তাকে ডাকলাম, নিশা, আমি চলে এসেছি। তারপর তার নজর আমার দিকে এল। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ তো তুমি অনেক দেরি করে এসেছ। আমি হেসে জিজ্ঞাসা করলাম, তুমি দুপুরে ঝাড় দিচ্ছ কেন? সে বলল, কিছুই না, একটু ময়লা হয়ে গিয়েছিল। কিন্তু সম্ভবত তখনই তার মনে পড়ল যে সে ওড়না পড়েনি। সে তাড়াতাড়ি ঝাঁটা রেখে পিছনের ঘরে ছুটে গেল আর কিছুক্ষণের মধ্যেই ওড়না নিয়ে বেরিয়ে এল। আমি সেই মুহূর্তে একটু লজ্জা বোধ করলাম। আমি ভিতরে গিয়ে চেয়ারে বসলাম। সেও আমার সামনে এসে বসল আর আমরা দুজনেই পড়তে শুরু করলাম। আমরা আমাদের বইয়ে মন দিয়ে পড়া শুরু করলাম। দুপুরে যখনই আমরা পড়তাম সে সবসময় কিছু নাস্তা বানাত আর আমাকেও খাওয়াত। আজও সে খাবারের জন্য কিছু নিয়ে এসেছিল। 5টার দিকে সে বলল, আমার বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, কিন্তু খুব অলস লাগছে। আমি তাকে টিটকারি দিয়ে বললাম, তুমি আমাকে বলে দাও কি কি আনতে হবে, আমি এনে দেব। সে বলল, না, তুমি পারবে না কি? তখন আমি একটু মজা করে বললাম, আরে, এমন কি আছে যা আমি আনতে পারব না? সে হেসে বলল, তুমি থাক, আমি নিজেই যাব। আমি বললাম, ঠিক আছে, যদি তোমার অলস লাগে তাহলে আমি গাড়ি নিয়ে তোমাকে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি তোমার জিনিসগুলো নিয়ে নিও আর তাড়াতাড়ি ফিরে আসবে। আমার কথা শুনে সে একটু ভাবল আর বলল, চলো, তাহলে ঠিক আছে। সন্ধ্যা 6 আমি আমার বাইক বের করে নিচে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিশা নিচে নেমে এল। সে টকটকে লাল রঙের একটি পাঞ্জাবি স্যুট পরেছিল। আমার নজর একবার তার উপর পড়ল এবং আটকে গেল। আমি নিজেকে সামলে নিলাম এবং গাড়ি চালু করলাম। সে বসতে যাচ্ছিল, ঠিক তখনই আমি তাকে বললাম, নিশা, তোমার দোপাট্টা ঠিক করে নাও। সে তার দোপাট্টা ঠিক করল এবং দুটি পা এদিক ওদিক করে বাইকে বসে গেল। সে আমাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। আমাদের গ্রামের রাস্তায় অনেক গর্ত ছিল এবং আমার বাইকও পুরানো ছিল, তাই আমরা অনেক ঝাঁকুনি খাচ্ছিলাম। ঝাঁকুনির কারণে কিছুক্ষণের মধ্যেই নিশা তার নরম হাত আমার কাঁধে রাখল। তার স্পর্শে আমি খুব ভালো লাগলাম, কিন্তু আমি আমার পুরো মনোযোগ বাইক চালানোর উপর কেন্দ্রীভূত রাখলাম। আমরা বাজারে পৌঁছলাম এবং সে দ্রুত তার জিনিসপত্র কেনা শুরু করল। সেখানে আমাদের বেশি সময় লাগল না এবং জিনিসপত্র কেনার পর আমরা দুজন বাড়ি ফিরতে লাগলাম। ফেরার সময়ও সে পিছনের সিটে শিশুর মতো বসেছিল, কিন্তু এখন আমাদের মধ্যে দূরত্ব কিছুটা কমে গিয়েছিল। সে আমার এত কাছে বসেছিল যে তার শরীরের সংস্পর্শ আমার পিঠে অনুভব করতে পারছিলাম। সে এখনও তার হাত আমার কাঁধে রেখেছিল, যার ফলে আমার মনে অসংখ্য ভাবনা আসতে শুরু করেছিল। খারাপ রাস্তার কারণে যখনই সে একটু নড়াচড়া করত, আমি তার শরীরের ধাক্কা অনুভব করতে পারতাম এবং এতে আমার মন অস্থির হয়ে উঠছিল। তবুও আমি আমার মনকে শান্ত রাখার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেলাম। আমি গাড়ি থামালাম এবং তাকে নামতে বললাম। সে থ্যাংক ইউ বলে সিঁড়ি দিয়ে উঠে তার বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছেই আমি নিজেকে তার ভাবনায় হারিয়ে ফেললাম। আমার মনে ভাবনার ঝড় বয়ে যাচ্ছিল। আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম, রিঙ্কু, তোমার কি হয়েছে? তুমি যাকে দিদি বলে ডাকো তার সম্পর্কে এভাবে কি করে ভাবতে পারো? এটা ঠিক নয়। কিন্তু মন এবং শরীর দুটোই নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। তবুও আমি আমার ভাবনাগুলো দমিয়ে শান্ত থাকার চেষ্টা করলাম। পরের দিন সকাল 10টায় আমি তার বাড়ি গেলাম। সে চেয়ারে বসেছিল এবং আমাকে দেখামাত্র তাড়াতাড়ি তার ওড়না কাঁধে টেনে নিল। এটা তার অভ্যাস ছিল। যখন আমি তার সাথে থাকতাম সে সবসময় দোপাট্টা পরে রাখত। কিন্তু যখন সে একা থাকত তখন দোপাট্টা সরিয়ে নিশ্চিন্তে থাকত। আমি আমার জায়গায় বসে পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর সে আমাকে বলল, আমি গতকাল তোমাকে পলিউশনের গ্রাফ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। আজ তুমি আমাকে গ্রাফ বানানো শেখাবে? আমি বললাম, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেব। আমি আমার জায়গা থেকে উঠে তার বিছানার পাশে গিয়ে বসলাম। সে গ্রাফ বানানোর চেষ্টা করছিল কিন্তু বারবার ভুল করছিল। আমি বললাম, এটা এভাবে নয়। পেন্সিল এদিকে আনো, আমি বানিয়ে দেখাই। আমি তার পেন্সিল নিয়ে আমার বইতে গ্রাফ বানিয়ে দেখালাম। সে অবাক হয়ে বলল, রিঙ্কু, তুমি তো খুব ভালো করে বানিয়েছ। আমি কতবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি হেসে বললাম, আমি তো তোমাকে বলেছিলাম একটু চর্চা করলে তুমিও পারবে। সে আবার বানানোর চেষ্টা করল, কিন্তু এবারও পারল না। সে কিছুটা হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বলল, রিঙ্কু, আমাকে ভালো করে শেখাও না কি? তার কণ্ঠের মিষ্টতা এবং মুখের মায়াময় ভাব দেখে আমার কিছু বিশেষ অনুভূতি হল। আমি একটু হেসে বললাম, ঠিক আছে, তাহলে আমরা এভাবে করি। এখন আমি তোমার হাত ধরে শেখাব। তার সম্মতিতে আমি তার বাঁ দিকে বিছানায় বসলাম। সে দেয়ালের দিকে একটু সরে গিয়ে আমাকে আরামে বসার জায়গা দিল।
আমি তার হাতে পেন্সিল দিয়ে বললাম, এখন তুমি ধীরে ধীরে হাত নাড়াও। সে তার হাত সঠিক অবস্থানে রাখল এবং আমি তার হাতে হালকাভাবে সাহায্য করে পেন্সিল চালানো শুরু করলাম। যত আমি তার হাত নাড়াচ্ছিলাম, আমার কনুই তার গলার নিচের অংশ স্পর্শ করছিল। আমি চেষ্টা করলাম যেন এমন না হয়, কিন্তু এড়ানো কঠিন ছিল। এত কিছুর পরও সে আমাকে কিছু বলল না, কিন্তু তার স্পর্শের প্রভাব আমার মনে গভীরভাবে পড়ছিল। আমি বললাম, যদি হাত খুলে দেওয়া হয় তাহলে সহজ হবে। ঠিক তখন পেন্সিলের মুখ ভেঙে গেল। আমি তার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে বললাম, একটু অপেক্ষা করো, আমি কিচেনে গিয়ে পানি খেয়ে আসি। আমি কিচেনে গিয়ে ঠান্ডা পানি খেলাম, কিন্তু পানি খাওয়ার পরও আমার হৃদস্পন্দন শান্ত হল না। তার প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি আচরণের খবর আমার মনে ছিল। ঠিক তখনই রুম থেকে আওয়াজ এল, রিঙ্কু, দ্রুত এসো। এত সময় কেন লাগাচ্ছ? এটা শুনে আমি আবার তার কাছে গেলাম। সে একটি নতুন পেন্সিল নিল এবং তা ভালো করে শান দিল। আমি আবার তার হাতে আমার হাত রাখলাম এবং গ্রাফ বানানো শুরু করলাম। সে চুপ ছিল, কিন্তু তার শ্বাসের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম এবং দেখলাম সে তার চোখ বন্ধ করে রেখেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি চোখ বন্ধ করে রেখেছ কেন? তোমার ঘুম পাচ্ছে নাকি? সে চমকে উঠে চোখ খুলে বলল, সরি রিঙ্কু, আমার মন অন্য কোথাও চলে গিয়েছিল। আমি আবার তার হাত ধরলাম, কিন্তু এবার আমার মন আরও অন্যদিকে ছুটছিল। আমার আঙুলগুলি হালকাভাবে তার আঙুল স্পর্শ করল এবং অজান্তেই আমি আমার আঙুলগুলি তার আঙুলের মধ্যে জড়িয়ে দিলাম। সে কিছু বলল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল যে সে এই অনুভূতি উপভোগ করছে। তার শ্বাসের গতি বেড়ে গিয়েছিল এবং তার হালকা কাঁপুনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি এখন আমার আঙুলগুলি নাড়াচাড়া শুরু করেছিলাম। তার চোখে হালকা উদ্বেগ এবং অজানা আকর্ষণ দেখা যাচ্ছিল। সে মৃদু কণ্ঠে বলল, রিঙ্কু, দয়া করে এমন করো না। তার কথায় কিছুটা বিভ্রান্তি ছিল, কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন অনুভূতি। ঠিক তখনই সে আমাকে তার দিকে টেনে নিল। তার এই আচরণে আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কিন্তু তার চোখের সেই অনুভূতি আমাকে থামতে দিল না। সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের মধ্যে এমনভাবে হারিয়ে গিয়েছিলাম যেন সমস্ত অতীত পিছনে পড়ে আছে এবং আমরা শুধু সেই মুহূর্তেই বেঁচে আছি। ঠিক তখনই আমার নজর পড়ল খোলা জানালার দিকে। আমি ধীরে ধীরে তাকে বললাম, জানালা খোলা আছে, আগে এটি বন্ধ করো। সে হালকা হেসে বলল, তোমার এখনও জানালায় দেখা যাচ্ছে। তার চোখে আমি ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। বাইরে তীব্র বাতাস বইছিল, কিন্তু সেই ঘরে আমাদের মধ্যে অনুভূতির ঝড় বয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে যখন আমি সচেতন হলাম, আমি খুব লজ্জা পেতে শুরু করলাম। যা কিছু ঘটেছিল তা আমার মনকে গুলিয়ে দিয়েছিল। নিশা নিঃশব্দে সেখান থেকে উঠে পড়ল এবং রান্নাঘরে ছুটে গেল। তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল যে সেও কিছুটা বিব্রত বোধ করছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমি নিজেকে সংযত করতে অনেক চেষ্টা করলাম এবং কিছু না বলে আমার বই সেখানেই রেখে বাড়ির দিকে ছুটে গেলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, মা বাথরুমে কাপড় ধুচ্ছিলেন। নলের জল পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি সরাসরি শোয়ার ঘরে গেলাম। বিছানায় শুয়ে ছাদের লাগানো ঘূর্ণায়মান পাখার দিকে তাকালাম। পাখা যেমন গোল গোল ঘুরছিল, তেমনি আমার চিন্তাগুলিও ঘুরছিল। আমি অজান্তেই চোখ বন্ধ করলাম এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। কয়েক ঘণ্টা পরে যখন আমি জেগে উঠলাম, বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল। আমার মনে আবার নিশার কথা আসতে শুরু করল। সে কি অনুভব করেছিল? সে কি খারাপ লাগছে? আমি সব কিছুর দোষ নিজের উপর চাপাচ্ছিলাম। তার নির্দোষ মুখ এবং শান্ত অভিব্যক্তি বারবার আমার মনে আসতে লাগল। ঠিক তখনই মায়ের কণ্ঠ শোনা গেল, বেটা, আর কতক্ষণ ঘুমাবে? সন্ধ্যা হয়ে গেছে। আমি হঠাৎ করে উঠে পড়লাম এবং পরের ঘরে চলে গেলাম। মা বললেন, কি হয়েছে? তুমি এতক্ষণ কেন ঘুমাচ্ছিলে? গত রাতে ঘুম আসেনি নাকি? আমি ইচ্ছাকৃতভাবে হেসে বললাম, হ্যাঁ মা, গত রাতে ভালো ঘুম হয়নি, তাই দিনে ঘুমিয়ে নিলাম। পরের দুদিন আমি নিশার বাড়ি যাইনি এবং সেও আমাকে ডাকেনি। আগে যখনই আমি তার বাড়ি যেতাম না, সে সবসময় আমাকে ডাকত। কিন্তু এবার সে চুপ ছিল। এসব কিছু আমাকে খুবই বিচলিত করছিল। আমি আমার বেশিরভাগ সময় বাড়িতেই কাটাচ্ছিলাম। মা একবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? দুদিন ধরে তুমি পড়াশোনা করতে নিশার কাছে যাচ্ছ না? আমি শুধু কোনো অজুহাতে তাকে শান্ত করলাম। তৃতীয় দিন সকালে আমি বাগানে গাছপালাকে জল দিচ্ছিলাম, তখন অজান্তেই আমার নজর উপরের তলায় পড়ল। নিশা সেখানেই দাঁড়িয়ে ছিল এবং তারও নজর আমার দিকে ছিল। কিন্তু আমাকে দেখামাত্র সে তাড়াতাড়ি নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পরে আমি আবার তাকালাম, সে এখনও সেখানেই দাঁড়িয়ে ছিল,
কিন্তু এবার তার নজর আমার দিকে ছিল না। ঠিক তখনই আমার মা বাইরে বেরিয়ে এলেন এবং তার নজর নিশার উপর পড়ল। তিনি নিশাকে বললেন, কি ব্যাপার নিশা? দুদিন ধরে পড়াশোনা বন্ধ? মনে হচ্ছে কোনো সমস্যা আছে। নিশা সংকোচে বলল, না আন্টি, পরীক্ষা কাছে আসছে তাই পড়ছি। আর রিঙ্কু বলে তার মাথা ব্যথা করছে, তাই সে আসেনি। খিমা আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তুমি আমাকে কিছু বলনি কেন? আমি দ্রুত উত্তর দিলাম, হ্যাঁ মা, একটু মাথা ব্যথা করছিল, কিন্তু এখন ঠিক আছে। তারপর আমি নিশার দিকে তাকিয়ে বললাম, আজ আমি পড়তে আসব। সে ধীরে ধীরে বলল, ঠিক আছে। কিছুক্ষণ পরে আমি আমার বই নিতে ব্যাগ খুললাম। তখন মনে পড়ল যে আমার বইগুলি নিশার কাছেই পড়ে আছে। তাই আমি ইচ্ছাকৃতভাবে এমন একটি বই নিলাম যা খুব কাজের ছিল না। সেটি হাতে নিয়ে নিশার বাড়ি যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। নিশা যেমন সবসময় তার পড়াশোনা করছিল, আমি শান্তভাবে বসে রইলাম। আমি তার দিকে তাকালাম এবং বললাম, নিশা গু। কিন্তু সে তখনও তার পড়ালেখায় ব্যস্ত ছিল। আমি আবার ডাকলাম, হ্যাঁ বলো রিঙ্কু, কি কথা? আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম, সেদিন যা হয়েছিল তার জন্য আমি দুঃখিত। নিশা হালকা হাসি দিয়ে বলল, কোনো কথা নেই রিঙ্কু। তুমি সে বিষয়ে বেশি ভেবো না। যা হবার তা হয়ে গেছে। এখন সব ভুলে পড়ায় মন দাও। নিশার এই বুদ্ধিমত্তা আমাকে খুবই হালকা করে দিল এবং এতে তার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল। আমি চুপচাপ পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর সে বলল, রিঙ্কু, তুমি সে বিষয়ে বেশি ভেবা না। আগামী মাসে আমাদের পরীক্ষা দিতে হবে। এখন শুধু নিজের পড়ায় মন দাও। এবার আমাদের পাস করতে হবে। এরপর আমরা দুজনেই সত্যিই মন দিয়ে পড়া শুরু করলাম। সে আমাকে সবভাবে সাহায্য করত এবং উৎসাহ দিত। কিন্তু আমার মনে তার প্রতি অনুভূতি বাড়তেই থাকল। সে আমার খুব পছন্দ হয়ে গেল। পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি ছিল। সেদিন আমি নিশার কাছে গেলাম এবং সাথে একটি গোলাপ ফুল নিয়ে গেলাম। পড়ার সময় আমি অনেক ভেবেছি যে তাকে ফুল দেব কিনা। শেষে সাহস করে আমি তাকে গোলাপ ফুল দিলাম। সে নিচে তাকিয়েছিল, কিন্তু যখন সে আমার হাতে গোলাপ দেখল, তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে হেসে বলল, থ্যাংক ইউ, এবং আমার হাত থেকে ফুল নিল। তার প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। আমি সাহস করে বললাম, নিশা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বয়সে তোমার থেকে কিছু বছর ছোট, কিন্তু তুমি আমার খুব পছন্দ হয়ে গেছ। নিশা কিছুক্ষণ ভেবে শান্ত স্বরে বলল, রিঙ্কু, আমিও তোমাকে পছন্দ করি। এ কথা শুনে আমার হৃদয় আনন্দে ভরে গেল। আমি নিজেকে সপ্তম আকাশে অনুভব করছিলাম। আমি আনন্দে নিশাকে জড়িয়ে ধরলাম। কিন্তু নিশা তাৎক্ষণিকভাবে গম্ভীর হয়ে বলল, রিঙ্কু, আমাদের এখন পরীক্ষা নিয়ে চিন্তা করা উচিত। পড়ালেখা শেষ হলে আমরা আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। এরপর আমরা আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলাম। আমরা দুজনেই পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং ভালো ফলাফল অর্জন করলাম। কয়েকদিন পরে আমাদের পরিবারগুলো উভয়ই ভর্তি হওয়ার কনফার্মেশন পেল। আমাদের মা-বাবা খুব খুশি ছিলেন। আমার বাবা বললেন, নিশাকে ধন্যবাদ জানাতে হবে। যদি সে না থাকত, তাহলে তুমি এমন ভালো ফলাফল করতে পারতে না। এই সময় আমার মা একটানা মজা করে বললেন, তিনি আর কেউ নন, নিশা আমাদের বাড়ির বউ হবে আর রিঙ্কু তার স্বামী হবে। তোমরা কেন তাকে দিদি ডাকছ? এই কথায় আমাদের দুই পরিবারের সবাই হাসতে শুরু করল। আমি বাইরে চলে গেলাম এবং নিশা লজ্জায় ঘরে ঢুকে পড়ল। এইভাবেই আমাদের সুন্দর গল্পের এক নতুন অধ্যায় শুরু হল। বন্ধুরা, তোমরা মনে হয় আমাদের আজকের ছোট গল্পটি কেমন লাগল? দয়া করে কমেন্টে জানান এবং ভিডিওটির লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।